আপনারা এখন দেখছেন দ্য বাংলা টেক্সট বুক চ্যানেল। এই চ্যানেলে নিয়মিত ভিডিও আসছে। আজকে আলোচনা করব অনুবাদ সাহিত্য। এর আগের ভিডিওতে দেখেছি চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন। আজকে আলোচনা করব অনুবাদ সাহিত্য। তো যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি মধ্যযুগের সাহিত্যের দিকে নজর রাখা যায় তাহলে দেখব একাধিক পর্বে বা ভাগে এই সাহিত্য ধারা ভাগ হয়ে যাচ্ছে। তার একটি ধারাতে রয়েছে অনুবাদ সাহিত্য, অপর ভাগে রয়েছে মঙ্গল কাব্যের মতো সাহিত্য। মঙ্গল কাব্য যে ব্যাপক বিরাট সময় ধরে, অনেকটা সময় ধরে চলেছিল, অনুবাদ সাহিত্য অতটা সময় হয়তো নেয়নি, কিন্তু সাহিত্যের উন্নতির পর্যায়ে, আধুনিকতর হওয়ার পর্যায়ে এই অনুবাদ সাহিত্যের বিশেষ ভূমিকা রয়েছে। কিন্তু সাহিত্যের নিজস্বতা ধারা রেখে কবিরা নতুন কিছু সৃষ্টি না করে অনুবাদ করতে গেলেন কেন? আমরা জানি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পরে একেবারেই অনুবাদ সাহিত্য চলে আসছে। তার আগেই আমরা দেখেছি যে তুর্কি আক্রমণ এবং সাহিত্যের তছনছ হয়ে যাওয়া, সমাজের একটা অবক্ষয় নেমে আসা, যার ফলে কবিরা কলম ধরতে পারছেন না। যখন শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার হলো, তারপরে কবিরা সেই ধারাকে বা সেই সাহিত্য কীর্তিকে এগিয়ে না নিয়ে গিয়ে অনুবাদ সাহিত্য রচনা করছেন। তার কয়েকটি কারণ অনুমান করা হয়, মনে করা হয়। মধ্যযুগের এই সময়ের কবিরা কোনো সাহিত্য কীর্তিকে নিদর্শন হিসেবে পাননি, অর্থাৎ এর পূর্বে কোনো সাহিত্য কীর্তি তারা অনুপ্রাণিত হওয়ার জন্য বা সেই ছাঁচে রচনা করার জন্য কিছুই পায়নি। ফলস্বরূপ অনুবাদ সাহিত্যের আগমন হচ্ছে। যেমন আমরা 19 শতকে দেখেছি বা ওই সময় সাময়িক দেখেছি যে বাংলা সাহিত্যের ধারার কবিরা তারা কিন্তু ইংরাজি সাহিত্যের থেকে পাঠ করছে এবং সেখান থেকে বিভিন্ন ধারা নিয়ে রচনা করছেন। অর্থাৎ ইংরাজি সাহিত্যের মাধ্যম বাংলা সাহিত্যের রচনার ক্ষেত্রে অনেকখানি গুরুত্ব রাখছেন। সেই সময়ের কবিরা সেরকম কোনো উপযুক্ত সাহিত্য কীর্তি পাননি, অর্থাৎ তা লিখতেও পারেনি সেই সময়ের। তাই সাহিত্য অনুবাদ করার দিকে তাদের ঝোঁক বা প্রবণতা লক্ষ্য করা যায়। আরও কারণ হিসেবে বলা যায় যে সেই সময়ের মুসলিম শাসকরা বহুদিন বাংলায় বসবাসের ফলে বাংলার জনজীবন, হিন্দু সমাজ প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং হিন্দু ধর্মের প্রতি তাদের জানার কৌতূহল তৈরি হয়, হিন্দু সভ্যতাকে জানার তাদের কৌতূহল তৈরি হয়। ফলস্বরূপ হিন্দুদের উপাস্য বা দেবদেবীর মাহাত্ম্য কীর্তি, রামায়ণ, মহাভারত, ভাগবতের অনুবাদ হয়। আমরা দেখেছি যে রুকনুদ্দিন বরবাকশাহ তিনি গুণরাজ খাঁ অর্থাৎ মারাধার বসুকে তার সাহিত্য কীর্তি রচনার জন্য তিনি গুণরাজ খাঁ উপাধি দিচ্ছেন। অর্থাৎ অনুমান করা হয় যে মুসলিম শাসক গোষ্ঠী হিন্দু ধর্মের প্রতি, হিন্দু সমাজের প্রতি জানার প্রতি তাদের আগ্রহ বেড়ে গিয়েছিল। একদিকে হিন্দু ব্রাহ্মণ্যবাদের অত্যাচার, আর অপরদিকে মুসলিম শাসক গোষ্ঠীর বাংলায় রাজত্ব। সেই সময় সাধারণ হিন্দুরা বুঝেছিল যে হিন্দু ধর্মের এই অত্যাচার থেকে বাঁচতে অনেকেই মুসলিম ধর্ম গ্রহণ করতে চাইছিলেন। আর ওই সময়ের হিন্দু পণ্ডিতরা, ব্রাহ্মণরা, তারা বুঝেছিলেন যে হিন্দু ধর্মের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে দেবদেবীর মাহাত্ম্য কীর্তি, রামায়ণ, মহাভারত, ভগবান শ্রীকৃষ্ণের বাণী তাদের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন। এবং হিন্দু ধর্মের অস্তিত্ব রক্ষা করতে ওই সময়ের পণ্ডিত ব্যক্তিরা অনুমান করা হয় যে অনুবাদ সাহিত্য অর্থাৎ রামায়ণ, মহাভারত, ভাগবতের অনুবাদ করে সাধারণ পাঠকের ঘরে, সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছিল। ফলস্বরূপ অনুবাদ সাহিত্যের সৃষ্টি হয়েছে বলে
অনেকেই অনুমান করে থাকেন। মধ্যযুগের এই সময় ৩টি মহৎ অনুবাদ শিল্পকর্ম হচ্ছে, এক হচ্ছে রামায়ণ, যেটি বাল্মীকিকৃত রামায়ণের অনুবাদ করছেন কৃত্তিবাস ওঝা। ব্যাসদেবের মহাভারতের অনুকরণ করছেন কাশিরাম দাস। আর অপরপক্ষে গুণরাজ খাঁ অর্থাৎ মালধার বসু শ্রীকৃষ্ণ বিজয়। কৃত্তিবাস ওঝার রামায়ণ অনুবাদ সে সময় একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল। রামায়ণের যে সপ্তকাণ্ড, তার মহৎ বড় কীর্তি তিনি অনুবাদ করতে শুরু করলেন। অনুবাদে পুরোপুরি তিনি রামায়ণকে, বাল্মীকিকৃত রামায়ণকে নিয়ে এলেন না। তিনি বাল্মীকিকৃত রামায়ণের রস আস্বাদন করে কিছুটা নিজের মতো করে রচনা 20,000 শ্লোকের এই মহাকাব্যকে তিনি এমন রূপ দিলেন, রামচন্দ্রের প্রতি মানুষের ভক্তি, আকর্ষণ এবং পূজনীয় একটা ব্যাপার গড়ে তুললেন। কবি কৃত্তিবাস ওঝা তিনি এই মহাকাব্যকে পয়া ত্রিপদীতে বাংলার ঘরে ঘরে পৌঁছে দিলেন। বাঙালির চরিত্রগুলিকে বাঙালি আনায় পরিপূর্ণ করলেন। বাঙালির ঘরের সন্তান বা দেবতা রূপে তিনি দেবমাহাত্ম্য প্রচার করলেন। রামচন্দ্র হয়ে উঠলেন এই পল্লী বাংলার মানুষ। এখানেই তিনি কৃত্তিবাস ওঝা কৃতিত্ব রাখেন। পাঁচালীর ঢঙে যা পড়ে মানুষের অন্তঃশুদ্ধি হয়। যদিও বর্তমানে যে কৃত্তিবাসী রামায়ণ পাওয়া যায়, অনেকেই মনে করেন যে এই রামায়ণ অনেকখানি প্রক্ষিপ্ত, তার সূচনা থেকে উপসংহার পর্যন্ত অনেকখানি সংযোজিত করা। মোট কথা, রামায়ণ অনুবাদের ক্ষেত্রে কৃত্তিবাস ওঝার কবি প্রতিভা নিঃসন্দেহে অতুলনীয় এবং শ্রদ্ধার যোগ্য। পরের যে অনুবাদটির কথা বলবো সেটি হচ্ছে মহাভারত। কাশিরাম দাসের পূর্বে বহু কবি এই মহাভারত রচনা করেছেন, কিন্তু কাশিরাম দাস মহাভারতের সর্বশ্রেষ্ঠ অনুবাদক হিসাবে ধরে নেওয়া হয়। মহাভারত যে বিরাট বিশাল কলেবরের একটি কাব্য, এই কাব্যকে যথাযথ অনুবাদ করা সকল কবির পক্ষে সম্ভব হয়নি। কাশিরাম দাস সর্বশ্রেষ্ঠ অনুবাদক হিসাবে ধরে নেওয়া যায়। কাশিরাম দাসের পূর্বে বহু কবি এই কাব্যকে অনুবাদ করার চেষ্টা করেছেন, কিন্তু খুব ভালো করতে তারা পারেননি। কাশিরাম দাস সর্বশ্রেষ্ঠ মহাভারতের অনুবাদক। মহাভারতের প্রথম অনুবাদক হিসাবে বলা যায় কবীন্দ্র পরমেশ্বরের কথা। তিনি মহাভারত অনুবাদের প্রয়াস করেছিলেন, কিন্তু যথাযথভাবে করতে পারেননি। কয়েকটি খণ্ড অনুবাদ করে তিনি তার যে রাজসভার রাজাকে তিনি মুগ্ধ করতে চেয়েছিলেন, কিন্তু খুব ভালো অনুবাদ তিনি করতে পারেননি। মহাভারত অনুবাদক হিসাবে আরও একজনের নাম বলা যায়, তিনি হচ্ছেন শ্রীকর নন্দী। তারও একই অবস্থা, তিনি খুব ভালো অনুবাদ করতে পারেনি, সাধারণ মানুষের ঘরে ঘরে তার লেখা পৌঁছায়নি। অপরদিকে মালধার বসু শ্রীকৃষ্ণ বিজয় নামে একখানি গ্রন্থ রচনা করলেন, যা পুরাণের অনুকরণ। তিনি বিভিন্ন পুরাণকে কেটে ছেটে নিজের মতো করে খানিকটা রচনা করলেন এই গ্রন্থটি। রস বা গ্রন্থ হিসেবে খুব উৎকৃষ্ট না হলেও চৈতন্যদেব এই গ্রন্থের রস আস্বাদন করেছিলেন, সেহেতু এই গ্রন্থটি বৈষ্ণব সমাজে যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। তার জনপ্রিয়তার খ্যাতি সেই সময় শীর্ষে পৌঁছেছিল। যাই হোক, এই ভিডিওতে বোঝা যাচ্ছে কেন অনুবাদ সাহিত্যের প্রয়োজনীয়তা দেখা দিল। অনুবাদ সাহিত্য কতটা সাহিত্যক্ষেত্রে মহৎ অনুবাদ সাহিত্য সে সময় দরকার হয়েছিল। এই অনুবাদ সাহিত্যের মাধ্যমে পরবর্তী সময়ে কাব্যগুলো আরও উন্নত মানের হয়েছে, তার মান পর্যায়ে অনেকটা উঁচুতে পৌঁছেছে। নিঃসন্দেহে তাই অনুবাদ সাহিত্যের বাংলা সাহিত্যে একটি গুরুত্ব থেকেই যায়। অনুবাদ সাহিত্যের কাছে বাংলা সাহিত্যে একটা ঋণ থেকেই যায়। পরবর্তী ভিডিওতে মঙ্গল কাব্য নিয়ে আলোচনা করব। এরকম প্রায় ভিডিও আসতেই থাকবে। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর
সিলেবাস ভিত্তিক কোনো বাংলা সাহিত্যের বিষয়ে আলোচনা করার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।